আমরা চাই আমাদের নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটার উন্নতি হোক, শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো হোক এবং যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিদেরকে বসানো হোক। এভাবে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। দীর্ঘ 16 বছরের এই জুলুম স্বৈরশাসনের অধীন থেকে আজ জাতি মুক্ত হয়েছে। এজন্য পুরো তরুণ সমাজ এবং বাংলাদেশের সকল শিক্ষার্থী যে অবদান রেখেছে সেটা আসলে অনস্বীকার্য। তো আমরা সাধারণ তরুণ সমাজ এবং ছাত্র সমাজ চাই যে এই সরকারকে কমপক্ষে 3 থেকে 6 বছর যদি একটা সময় দেওয়া হয়, সেক্ষেত্রে তারা এই ভঙ্গুর এই দেশটাকে আবার পুনর্গঠনের একটা সময় পাবে। যে বাংলাদেশে একটি সরকার যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তখন সেই সরকার পতনের ফলে স্বাভাবিকভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কিন্তু যত দ্রুত সম্ভব আমাদের সেই বিশৃঙ্খলাকে ওভারকাম করে নতুন সরকারকে সহযোগিতা করে নতুন সরকার যেন দেশকে নতুন করে গঠন করতে পারে এবং তৈরি করতে পারে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সকলের মতো আমারও ইচ্ছা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, সেজন্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। কথায় আছে বিন্দু বিন্দু শিশির মিলে হয় মহাসমুদ্র। তো আমরা যদি নিজেদের মধ্যে পরিবর্তন না আনি, আমাদের নৈতিকতা এবং মূল্যবোধের পরিবর্তন না হয়, তাহলে দেশের উন্নতিও সম্ভব না। আর আমি আরেকটা বিষয় চাই যে এক দল যেন দুইবারের বেশি ক্ষমতায় না থাকে, এতে করে নতুন এবং তারুণ্যের সম্ভাবনা সৃষ্টি হবে। প্রত্যেক বছর আমাদের দেশ থেকে অনেক বড় একটা অ্যামাউন্টের স্টুডেন্ট যারা রিসার্চ করে তারা দেশের বাইরে চলে যাচ্ছে। তো এদের কিভাবে আমাদের দেশে রাখা যায়? তো আমাদের সরকার এদের প্রতি ইনভেস্ট করতে পারে, এদের প্রতি সদয় দৃষ্টি দিতে পারে যে তারা কিভাবে দেশে থাকতে পারে। এটা আমাদের দেশের স্টুডেন্ট বাইরে গেলে অনেক বেশি জিআরএ পাচ্ছে, অনেক স্যালারি পাচ্ছে, তারা ভালো রিসার্চ করতেছে। তো তারা কেন আমাদের দেশের জন্য কাজ করবে না? তো এইটা তারা অনেক ভালোভাবে দৃষ্টি দিতে পারে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু নিজেও একজন একাডেমিক্স, সে আরও ভালো জানে এটা কিভাবে তাদের রাখা যেতে পারে। আইসিটির যেসব ডেভেলপমেন্টগুলো সেগুলো তো অফকোর্স দরকার। যেমন হচ্ছে আমি যদি বলি, যেমন মালয়েশিয়াতে এখানে প্রথমত হচ্ছে আমি দেখতে পাচ্ছি মাই ক্যাড হচ্ছে মালয়েশিয়ান একটা আইডেন্টিটি কার্ড। সো এখানে আমরা এই একটা কার্ড দিয়ে তারা মেট্রো থেকে শুরু করে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে, যেটা তাদের হচ্ছে একটা সেন্ট্রাল সিস্টেম হয়ে যাচ্ছে, মানুষের আইডেন্টিটি এবং সব কিছু তাদের ইনফরমেশন একসাথে করতেছে। আমরা সেটা ন্যাশনাল আইডি কার্ডে আমরা সেটা করতে পারতেছি, চাইলেই করতে পারি, যেহেতু এটা স্মার্ট কার্ড এখন বাংলাদেশে। সো ডিজিটালাইজ করতে হলে এই ধরনের বিষয়গুলো সেন্ট্রাল করে নেওয়া এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেমকে আরও সহজতর করা এবং সেগুলোকে আমরা আরও জোরদার করে আমাদের মতো ইয়তরা এবং যারা হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুবই নলেজেবল, তারা খুবই জানে, এরকম মানে শিক্ষার্থীদের আমাদের দরকার। সো আমি আহ্বান জানাবো তাদেরকেও এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। সো আমরা ওনার কাছে এটা প্রত্যাশা করতে পারি যে বাংলাদেশের কূটনৈতিক অবস্থাটা যাতে উনি একটু বিবেচনা করেন, কারণ আমরা এটাও জানি যে সারা বিশ্বে উনি খুব গ্রহণযোগ্য একজন ব্যক্তি। সো সেই হিসেবে আশা করি যে দেশের কূটনৈতিক অবস্থাটা উনি একটু বিবেচনা করবেন এবং আমরা যারা প্রবাসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়ালেখায় নিয়োজিত আছি, আমরা ওনার কাছে এটাও আশা করতে পারি যে পড়াশোনা শেষে আমরা বাংলাদেশে যাতে আমাদের একটা সুনির্দিষ্ট ভবিষ্যৎ নিশ্চিত হয়। আমি প্রবাসী শিক্ষার্থীর সাথে সাথে আমি নিজে একজন শিক্ষক। আমি চাই আমার ভবিষ্যৎ যে স্টুডেন্টদেরকে আমি পড়াবো বা আমার ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে যদি একটু ঢেলে সাজানো যেত। আমার গবেষণার বিষয় হচ্ছে এটাই, কারিকুলাম ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিলগুলো খুবই জরুরি, যেটা আমরা দেখি যে আমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেক ক্ষেত্রেই অনুপস্থিত, এবং চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, এগুলো খুবই জরুরি। তো ছোটোবেলা থেকেই, প্রাইমারি থেকেই যদি এই জিনিসগুলো, এই ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিলগুলো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে ঢুকিয়ে দিতে পারি আমাদের কারিকুলামের মাধ্যমে, আমি মনে করি আমরা খুব উজ্জ্বল একটা ভবিষ্যৎ, খুব উজ্জ্বল একটা প্রজন্ম পেতে যাচ্ছি। ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষজন এখন সুস্থ আইনের আওতায় আসবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল আগে, এই শিক্ষা ব্যবস্থার এখন আমূল পরিবর্তন আসবে, এটাই আশা করতেছি। বাংলাদেশে ঢাকায় থাকি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলো অনেক সময় লাগে। যদি কোনো ইউনিভার্সিটি আমি ভর্তি হতাম, যেতে আমার প্রায় 2 ঘন্টা লাগতো, রাস্তায় পুরো সময় কাটে যেত। এখানে মালয়েশিয়াতে আসছি, এখানে পাবলিক ট্রান্সপোর্ট অনেক ভালো, তার উপর দিয়ে অনেক সিটিজ অনেক ডেভেলপড। সো ওয়ান থিং আই উড ওয়ান্ট ইজ ডিসেন্ট্রালাইজেশন, যাতে ঢাকা শুধু না, বাকি আশেপাশে যা আছে সবগুলাই ডেভেলপড হোক আর ইনস্টিটিউশনও অ্যাডভান্স হোক, এটাই।
আমরা বহির্বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেরকম দেখতে পাই যে তারা গবেষণাতে প্রচুর ফোকাস করে, সো ইউনিভার্সিটি মালয়া থেকে আমাদের এই প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে গবেষণাতে আরও বেশি ফোকাস করা হোক, বিশেষ করে সরকারি গ্র্যান্ট বা ফান্ডিং যেন আরও বৃদ্ধি করা হয়, যেন ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ আরও বড় আকারে হতে পারে এবং রিসার্চগুলো যেন বাংলাদেশের থেকে বহির্বিশ্বে আরও বেশি উন্নয়নের দিকে নিয়ে যায়, এটাই আমার প্রত্যাশা। একজন উন্নয়ন কর্মী হিসেবে আমার সমাজের রুট লেভেলের যারা লোক ছিলেন তাদের সাথে চলার সৌভাগ্য হয়েছে, তো আমি তাদের হয়ে বলতে চাই যে আমি ভাত এবং গোস্তের স্বাধীনতা চাই। সেই সাথে এটাও চাই যে কথা বলতে যেন পারি, আমার চিন্তার স্বাধীনতা যেন আমি পাই। একই সাথে আমি এইটাও চাই যে মানুষজন যাতে হইতেছে বাক স্বাধীনতা এবং অন্যান্য যেই ব্যাপারগুলো মৌলিক অধিকারগুলো সেগুলো যাতে ঠিকঠাক পায়। বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, আমি দীর্ঘ 11 থেকে 12 বছর কওমি মাদ্রাসায় কাটিয়েছি, সো আমি ওই শিক্ষা ব্যবস্থাটা সম্পর্কে ভালো করে জানি এবং প্রায় 20 লক্ষর উপরে শিক্ষার্থী পুরো বাংলাদেশে খুব চরমভাবে অবহেলিত। না তাদেরকে বিভিন্ন সেক্টরে কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করা হয়, না কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, কোনো পদক্ষেপই নেওয়া হয় না। সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখানে শিক্ষা কারিকুলামের ভিতরে অনেক বড় একটা গ্যাপ আছে। আমি মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন এখানে লোকালদের সাথে কথা বলছি, ওরা আমাদেরকে বলছে যে ওদের শিক্ষা ব্যবস্থা যেটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা এবং সেকুলার শিক্ষা ব্যবস্থা দুটাই ইন্টিগ্রেটেড। তার মানে ওরা চাইলে একই সাথে স্কুলে পড়া অবস্থায় ওরা হাফেজও হতে পারে, আবার একটা টাইমে যে ওরা দেখা যাচ্ছে জেনারেলে চলে আসতে পারে। আমার সাথেই আমার ফ্যাকাল্টিতে, কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টিতে আমার একটা বান্ধবী আছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছে এবং একই সাথে সে হাফেজ। সেম কনসেপ্টে ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই, ইন্ডিয়ার মহারাষ্ট্রে একটা মাদ্রাসা আছে জামিয়া ইশাআতুল উলুম, যেটার মধ্যে প্রায় 1,71,000 শিক্ষার্থী আছে এবং তাদের মানে প্রায় 2,500 একরের একটা ক্যাম্পাস আছে। সো এত বড় একটা মাদ্রাসা, ওইখানে সবচেয়ে মজার যে বিষয়টা আছে, তারা পড়াশোনার পাশাপাশি মাদ্রাসা থেকেই ওদের যে সবচেয়ে বড় সিভিল সার্ভিসের এক্সাম ইউপিএসসি এক্সাম, ওরা ইউপিএসসির প্রিপারেশন নিতে পারে এবং ইউপিএসসির জন্য পরীক্ষায় বসতে পারে। ওটা পুরাটা একটা কওমি মাদ্রাসা, পুরাটা একটা কওমি সিলেবাসের সিস্টেম, কিন্তু ওরা এই জিনিসটাকে এত সুন্দরভাবে ইন্টিগ্রেট করছে যে একই সাথে দুনিয়াবি শিক্ষাও হইতেছে আবার আখেরাতে শিক্ষাও হইতেছে। বাট বাংলাদেশে যখন আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলি তো আমাদের ভিতরে একটা হিপোক্রেসি কাজ করে। বাট আমরা যখন দোয়া করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা একই সাথে দুনিয়ার ভালোটাও চাই, আখেরাতের ভালোটাও চাই। বাট যখন এই শিক্ষা ব্যবস্থার একটা সংস্কারের কথা আসে, কওমি মাদ্রাসার একটা কর্মসংস্থানের কথা আসে, তাদের একটা স্বীকৃতির কথা আসে, তখন অনেকেই বলে যে না, এখানে আমাদের ইখলাস চলে যাবে, এখানে অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। বাট না, এই পুরা জিনিসটাকে ঢালাওভাবে সাজিয়ে একটা কাঠামোর ভিতরে নিয়ে এসে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বিশাল একটা কর্মসংস্থানের ব্যবহার করা দরকার। কারণ এত বড় ম্যান পাওয়ারটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সম্পদ এবং সারা দুনিয়ার জন্য অনেক বড় একটা সম্পদ। আমি চাই নতুন এই বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমগুলো এগিয়ে আসুক এবং বাংলাদেশ থেকে প্রত্যেকটি গণমাধ্যম প্রবাসী শিক্ষার্থীদের জন্য একটি নিয়মিত পরিবেশনা চালু করুক, যেখান থেকে বহির্বিশ্বের মেধাবীরা বাংলাদেশ নিয়ে তাদের চিন্তাভাবনার কথাগুলো ব্যক্ত করবেন। কারণ ইতোপূর্বে আমরা দেখেছি গণমাধ্যমগুলো নির্দিষ্ট সরকারের গুণকীর্তন গাওয়ার জন্য তারা একটি নির্ধারিত স্লট সবসময় মেনটেন করে এসেছে এবং আমি মনে করি যে সেই সময়টি এখন শেষ হয়ে গিয়েছে। আমাদের সকলের এগিয়ে আসা উচিত এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের বা এই ধরনের মেধাবী তরুণদের যদি স্লট সেই ক্ষেত্রে দিয়ে দেওয়া হয় তাহলে আমি মনে করি এটি কিন্তু দেশ গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।